আজ আমরা শিখব চ্যাপ্টার 5 মার্চেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম। মার্চেন্টাইজ অপারেশন অর্থাৎ মজুত পণ্যের হিসাব রক্ষণ। এখানে মজুত পণ্যের হিসাব রক্ষণের পদ্ধতি অর্থাৎ পণ্য হিসাবভুক্তকরণের পদ্ধতি হলো দুটি। নাম্বার 1 পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, নাম্বার 2 পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। তাহলে পণ্যটা আমরা দুই ভাবে হিসাব রক্ষণ করতে পারি, একটা হচ্ছে পিরিয়ডিক্যাল সিস্টেম আর একটা হলো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিক্যাল সিস্টেমটা মানে হলো কালান্তিক মজুত পদ্ধতি, যেটা আমরা নরমালি পারি। আমরা ক্লাস 9 থেকে যখন হিসাব বিজ্ঞান পড়ে আসছি, আমরা যে পদ্ধতিতে পণ্যের হিসাব রক্ষণ করি সেটা হলো পিরিয়ডিক্যাল সিস্টেমে। তাহলে নরমালি পিরিয়ডিক্যাল মানে আমরা যেটা পারি সেই পদ্ধতি। পারপিচুয়াল পদ্ধতি মানে নিত্য মজুত পদ্ধতি, এই পদ্ধতিটা আমরা নতুন শিখব। তাহলে আমাদের সর্বপ্রথম কিছু জানা লাগবে। এখানে মেন চ্যাপ্টারটা হলো জাবেদা এবং লিপোপিপো স্টোর লেজারের ম্যাথ। তো ফার্স্ট টাইম জাবেদা করার নিয়মটা আমরা একটু লিখে নিব। চ্যাপ্টার 5 জাবেদার নিয়ম। পণ্য হিসাবভুক্তকরণের পদ্ধতি। পণ্য হিসাবভুক্তকরণের পদ্ধতি। পণ্য হিসাবভুক্তকরণের পদ্ধতি দুটি। মানে পণ্য আমরা হিসাবভুক্ত করতে পারি দুইটা সিস্টেমে। নাম্বার 1 পিরিয়ডিক্যাল সিস্টেম, নাম্বার 2 পারপিচুয়াল সিস্টেম। তাহলে পিরিয়ডিক্যাল সিস্টেম মানে কালান্তিক পদ্ধতি, পারপিচুয়াল সিস্টেম মানে নিত্য মজুত পদ্ধতি, তাহলে পণ্য হিসাবভুক্তকরণের পদ্ধতি এই দুইটা, পিরিয়ডিক্যাল সিস্টেম এন্ড পারপিচুয়াল সিস্টেম। পণ্য নামে কোনো হিসাব হয় না, পণ্যটা আমরা হিসাব করি ক্রয় বা বিক্রয় নামে। তাহলে এই যে পণ্য ক্রয় করা হলো, এটা জাবেদা। আমরা যদি পিরিয়ডিক্যাল সিস্টেমে বলি তাহলে জাবেদা হবে পারচেজ ডেবিট। যদি নগদে ক্রয় করি পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট, বাকিতে যদি ক্রয় করি পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এই যে এটি হলো পিরিয়ডিক্যাল সিস্টেম মাফিক। নরমালি যেটা আমরা 9-10 এ করে আসছি যে পণ্য ক্রয় করা হলো, কোনো পদ্ধতি মাফিক না। নরমালি আমরা বুঝে আসছি যে ক্রয় করলাম, পণ্য নামে কোনো হিসাব হয় না। তাহলে এখানে ক্রয় তো ব্যয়বাচক হিসাব, ব্যয় বাড়লে ডেবিট হয়। তাহলে পারচেজ ডেবিট, ক্যাশে করলে ক্যাশ ক্রেডিট। এখন আমরা সিস্টেম মাফিক শিখবো। তাহলে পিরিয়ডিক্যালটাই হলো যেটা আমরা না বুঝে করে আসছি, সেটা হলো পিরিয়ডিক্যাল সিস্টেম। আর পারপিচুয়াল নিত্য মজুত পদ্ধতি, এই পদ্ধতিটা হলো নতুন সিস্টেম, আমরা নতুন করে শিখবো। তাহলে এই সিস্টেমটাই নরমালি যে পারচেজ নামে কোনো হিসাব হবে না, সেই পারচেজের জায়গা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে যেখানে পারচেজ কথাটা থাকবে সেখানেই হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এটাই হলো পারপিচুয়াল সিস্টেমের মূল বৈশিষ্ট্য। তাহলে পারচেজ এবং সেলস কথাটা লেখা যাবে না, সহজ কথা। পারচেজ রিটার্ন, ফ্রাইট ইন মানে ক্রয় পরিবহন, তারপর হচ্ছে পারচেজ ডিসকাউন্ট। এই চার নামটা অর্থাৎ পারচেজ রিলেটেড যতগুলো এন্ট্রি হয়, কোন জায়গায় ওই পারচেজ কথাটা লেখা যাবে না। পারচেজ লেখা যাবে না, পারচেজ রিটার্ন লেখা যাবে না, পারচেজ ডিসকাউন্ট লেখা যাবে না, পারচেজ ক্রয় পরিবহনকে ফ্রাইট ইন বলা হয়, এটা লেখা যাবে না। এই নামগুলোর স্থানে সব লিখে দিতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, সহজ কথা। নরমালি পিরিয়ডিক্যাল সিস্টেমটা আমরা যারা পারি, পারপিচুয়াল তাদের জন্য কোনো ব্যাপার নাই। শুধুমাত্র পারচেজ ওই কথাগুলো না লিখে ওই নামের স্থানে লিখে দিব মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে সেই রুলসটাই আমরা লিখবো। তাহলে পিরিয়ডিক্যাল মানে নতুন কোনো পদ্ধতি না, জানা পদ্ধতি। তাহলে আমরা নিয়ম লিখবো যেটা, সেটা পারপিচুয়াল সিস্টেমের জন্য। তাহলে রুলস লিখবো পারপিচুয়াল সিস্টেমের। তাহলে পারপিচুয়াল সিস্টেম এর জাবেদার নিয়ম। তাহলে পারপিচুয়াল সিস্টেমের জাবেদার নিয়মটা হলো এমন: এ নাম্বার পারচেজ পারচেজ রিটার্ন পারচেজ ডিসকাউন্ট purchase discount, freight in.
তাহলে পারচেজ কমা পারচেজ রিটার্ন কমা পারচেজ ডিসকাউন্ট কমা ফ্রাইড ইন এই নামগুলোর স্থানে এই নামের স্থানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে। সংক্ষেপে এমআই লিখলাম, মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে। তাহলে নরমালি আমরা জানি যে পারচেজ যদি পণ্য ক্রয় করা হয় তাহলে পারচেজ ডেবিট লিখি, এটা পিরিয়ডিক্যাল সিস্টেম। এখন যদি আমরা পারমিশনে করি ওইটাই হবে, শুধু মার্চেন্ডাইজ ইনভেন্টরি কথাটা লিখবো। পারচেজ নামের স্থানে লিখতে হবে এখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি, সম্পদ হিসেবে হিসাবভুক্ত হবে। তাহলে ওটা ব্যয় হিসাবে হিসাবভুক্ত হয়, আর পারমিশন পদ্ধতিতে এখানে সম্পদ হিসেবে হিসাবভুক্ত হয়। তাহলে ক্রয় করলে সম্পদ বাড়ে। ফ্রাইড ইন মানে, এবার যদি আমি পারচেজ রিটার্ন বলি তাহলে পারচেজ রিটার্ন, আমরা নরমালি পারচেজ রিটার্নের জাবেদা বলি পারচেজ রিটার্ন ক্রেডিট হয়, তাহলে সেই পারচেজ রিটার্ন ক্রেডিটের পরিবর্তে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, সহজ কথা। পারচেজ ডিসকাউন্ট, এটাও জাবেদায় ক্রেডিট করা হয়, পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট করা হয়, সেই পারচেজ ডিসকাউন্ট কথাটা না লিখে লিখতে হবে সেখানেও মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মানে কথাটা একই থাকবে, পক্ষটা একই থাকবে। ডেবিট পক্ষে মূল জাবেদায় যদি ডেবিট হয় পিরিয়ডিক্যালে, এখানেও সেই ডেবিটাই হবে, কিন্তু নামটা চেঞ্জ হয়ে মার্চেন্ডাইজ ইনভেন্টরি কথাটা লিখতে হবে। ফ্রাইড ইন ক্রয় পরিবহন, পরিবহন খরচ পরিশোধ করা হলো, জাবেদা বলি ফ্রাইড ইন ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন এই ফ্রাইড ইন না লিখে এই নামের স্থানে লিখে দেব মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। একটা সহজ কথা বলি, অনেকে বর্তমান যুগটাই হয়ে গেছে একটু খারাপ, তো যার কারণে অনেকে সম্পর্ক করে, অনেক একটা ছেলে মনে করে একটা মেয়ের সাথে সম্পর্ক করে, তো সেই ছেলে ওই মেয়ের নামটা ওই নামে না লিখে, মনে করো মেয়ের নামটা সে ঋতু, তো ঋতু নামে না লিখে ওইখানে লিখে রাখে অনেক সময় অন্য কিছু, অন্য নাম দিয়ে চিনায় রাখে। যেমন অনেকে লেখে যে ব্যাটারি ফুল, অনেকে চার্জিং লো ব্যাটারি, এই ধরনের কথা সাংকেতিক ব্যবহার লিখে রাখে যাতে বাপ মা না বুঝতে পারে। তাহলে আমরা মনে করি সেই কথাটা এরকম পারচেজ, পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট, ফ্রাইড ইন, এগুলো লিখলে সবাই চিনে ফেলবে, এই নামগুলো চিনে ফেলবে। এখন এই নামগুলো আমরা ইউজ না করে সেইখানে আমরা কথাটা ইউজ করব মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তার মানে একেবারে আমরা এটাও বলতে পারি যে সব সময় যে রোগ যাই হোক না কেন ঔষধ একটাই, প্যারাসিটামল। তাহলে রোগ যাই হোক না তোমার, রোগ যদি পারচেজ হয়, রোগ যদি পারচেজ রিটার্ন হয়, যদি পারচেজ ডিসকাউন্ট হয়, যদি ফ্রাইড ইন হয়, এগুলো রোগের নাম বললাম সে। এখন ঔষধ একটাই আমাদের যারা, সেটি হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি, প্যারাসিটামল। তাহলে এই কথাগুলোর স্থানে লিখবো আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে আমরা কিন্তু জাবেদার নিয়ম লিখছি ওইটা না যে এটা কোনটা ডেবিট হবে নাকি ক্রেডিট হবে, এটা আমরা ইকুয়েশন চ্যাপ্টার সাধারণ জাবেদায় তোমাদের শিখাই এসেছি যে পারচেজ ডেবিট হয়, পারচেজ রিটার্ন ক্রেডিট হয়, পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট হয়, এটা পারচেজ ব্যয় হিসাব, পারচেজ ডিসকাউন্ট বিপরীত দেয়, তাহলে বিপরীত হিসাব, তাহলে পারচেজের বিপরীত হিসাব, তাহলে পারচেজ যদি ডেবিট হয় তাহলে পারচেজ রিটার্ন তার বিপরীত হবে। ফ্রাইড ইন ক্রয় পরিবহন ব্যয় বাড়ে, তাহলে ব্যয় ডেবিট হয়, তো সেই নামের ক্ষেত্রে আমরা লিখবো যখন পারমিশন সিস্টেমে থাকবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। বলো কথাটা বুঝতে পারছো? তাহলে পিরিয়ডিক্যালে যা করি সেই কথাটাই আমরা লিখবো, শুধুমাত্র নাম পরিবর্তন করে লিখবো, শুধুমাত্র কি নাম পরিবর্তন করে লিখবো। ওকে তাসবির, বুঝতে পারছো? ওকে, একটু রেসপন্স করবে, জিজ্ঞাসা করবে। তাহলে 2 নাম্বারটায় আমরা পারচেজ রিলেটেড সকল এন্ট্রি জায়গায়, পারচেজ রিলেটেড সকল এন্ট্রি জায়গায় ওই নামটার পরিবর্তে লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখন সেলস রিলেটেড, সেলস কমা সেলস রিটার্ন, এর স্থানে সেলস এবং সেলস রিটার্ন এর সময় দুটি করে জাবেদা হবে, এর সময় দুটি জাবেদা হবে। সেলস এবং সেলস রিটার্ন এর সময় দুটি জাবেদা হবে, এবং সেলস ডিসকাউন্ট কমা ফ্রাইড আউট, সেলস ডিসকাউন্ট কমা ফ্রাইড আউট এর পিরিয়ডিক্যালে যে জাবেদা, এর পিরিয়ডিক্যাল সিস্টেমে যেই জাবেদা, পারমিশন সিস্টেমে সেই জাবেদা।
পারপেচুয়াল সিস্টেম এ সেই জাবেদা। তাহলে পিরিয়ডিক্যালও যা পারপেচুয়ালও তাই, অর্থাৎ সেলস ডিসকাউন্ট এবং ফ্রাইড আউট ওই নামেই হবে, সেই জাবেদা। তাহলে সেলস ডিসকাউন্ট এন্ড ফ্রাইড আউট বিক্রয় পরিবহন, আমরা যখন সেলস ডিসকাউন্টের জাবেদা বলি তখন সেলস ডিসকাউন্ট ডেবিট বলি, ফ্রাইড আউট ডেবিট বলি। তো সেই ডেবিটে ওই সেলস ডিসকাউন্ট নামটাই হবে, ফ্রাইড আউট নামটাই হবে। শুধুমাত্র সেলস এন্ড সেলস রিটার্নের সময় দুটি জাবেদা। তাহলে এটা লেখার মতো রুলস না, আমরা ডাইরেক্ট প্রশ্ন দিয়ে সমাধান করে বোঝাই দিব। তাহলে আমরা একটা এন্ট্রি লিখতেছি, সেলস অন ক্রেডিট, সেলস অন ক্রেডিট টাকা মনে করে 1000 টাকা, ব্র্যাকেটে বলা থাকবে এইভাবে কস্ট 800 টাকা, সেটা একটা এন্ট্রি। সেলস অন ক্রেডিট বাকিতে বিক্রয় করলাম, তাহলে বাকিতে বিক্রয় করলাম, এর ফলে আমরা কারো কাছে টাকা পাবো। কারো কাছে যদি আমরা পাই সেটা আমার প্রাপ্য, প্রাপ্য ফর অ্যাসেট। আমি কারো কাছে পাবো মানে এটা আমার সম্পদ, পাবো ফর সম্পদ। আমার কাছে কেউ পায় মানে সেটা আমার দায়। তাহলে আমি কারোর কাছে পাবো, এটা সম্পদ। সম্পদ বাড়লে ডেবিট হয়, সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। তাহলে অন ক্রেডিট বাকিতে বিক্রয়, তাহলে যাদের কাছে বিক্রয় করা হয়েছে তারা কে? তারা হলো দেনাদার, আর আমি হলাম পাওনাদার। যাদের কাছে টাকা পাবো তারা দেনাদার, তাহলে দেনাদার বাড়ছে, সম্পদ বাড়লে ডেবিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস আয়বাচক হিসাব, তাহলে আয় বাড়ছে, আয় ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, পরিমাণ 1000 টাকা। তাহলে জাবেদা সেলস অন ক্রেডিট বাকিতে বিক্রয়ের জাবেদা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট 1000 টাকা। কস্টের জাবেদাটা হবে কস্ট ফর, মনে রাখবা এইভাবে যে বিক্রয়ের যে জাবেদা স্বাভাবিক জাবেদা, এটা ছিল আসলে পিরিয়ডিক্যাল সিস্টেমের জাবেদা। সেলস অন ক্রেডিট বাকিতে বিক্রয় করলে পিরিয়ডিক্যাল সিস্টেমে এটাই করতে, তোমাদের এটা জানা কথা। আর এই কস্টের জন্য জাবেদাটা করব, মনে রাখবা এইভাবে, সেলস পক্ষটা যেখানে আছে, সেলস পক্ষটা যেখানে আছে সেখানে সেলস এর পরিবর্তে লিখতে হবে ইনভেন্টরি, আর একটা কমন ওয়ার্ড কস্ট অফ গুডস সোল্ড, তার বিপরীত পক্ষ হবে। তাহলে সেলস যেখানে ইনভেন্টরি হবে সেখানে তাহলে ডেবিট পক্ষে হবে কস্ট অফ গুডস সোল্ড, তাহলে ডেবিট হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। এটা ইকুয়েশন চ্যাপ্টারেও তোমাদেরকে শিখাইছিলাম, ইকুয়েশন চ্যাপ্টারেও এই কথাটা কাজে লাগে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট এন্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে ক্রেডিট। তাহলে এই জাবেদাটা মনে রাখবা, এই কৌশলটা মনে রাখবা। টাকার পরিমাণ হবে 800। যে প্রথম জাবেদা তোমাদের জানা কথা, এটা বেসিক নিয়মে হয়েছে। দ্বিতীয় জাবেদাটা মনে রাখবা যে সেলস যে পক্ষে আছে, তাহলে সেলসটা ক্রেডিট পক্ষে আছে, তাহলে ইনভেন্টরিটা হবে ক্রেডিট, আর বাকি ওয়ার্ড হবে কস্ট অফ গুডস সোল্ড, কমন ওয়ার্ড একটা। আমরা জাবেদা করছি কস্টের জন্য, তাহলে বাকি একটা কমন ওয়ার্ড থাকবে যেটি কস্ট অফ গুডস সোল্ড। তাহলে মনে রাখতে পারবো সেলস যেখানে ইনভেন্টরি হবে সেই পক্ষে, সেলস ক্রেডিট পক্ষ, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা হবে ক্রেডিট, আর কমন ওয়ার্ড ডেবিট পক্ষে হবে কস্ট অফ গুডস সোল্ড, ডেবিট পক্ষে হবে কস্ট অফ গুডস সোল্ড। আশা করি বুঝতে পারছো। তাহলে বিক্রয়ের দুটি জাবেদা এই যেভাবে দেখালাম এইভাবে হবে অলওয়েজ। সেকেন্ড, আমরা সেলস রিটার্ন সম্পর্কে শিখে আসি। সেলস রিটার্ন, টাকা মনে করো 500, ব্র্যাকেটে কস্ট 400। তাহলে সেলস রিটার্ন, সেলস আই ক্রেডিট পক্ষ, আর সেলস রিটার্ন সেলস এর বিপরীত হিসাব, তাহলে সেলস ক্রেডিট হলে তার বিপরীত হিসাব হবে ডেবিট। তাহলে সেলস রিটার্ন, সেলস রিটার্ন ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল, সম্পদ কমে যাচ্ছে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আমি যাদের কাছে বাকিতে বিক্রয় করেছিলাম তাহলে তখন বলেছিলাম তাদের কাছে আমি টাকাটা পাবো। এখন তারা পণ্য ফেরত দিল, তাহলে তারা কি টাকাও দিবে? টাকা দিবে না, তাহলে তাদের কাছে এখন টাকা আমরা কম পাবো, তার মানে সম্পদ কমে যাচ্ছে। সম্পদ কমলে সম্পদ ক্রেডিট হয়। তাহলে সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, পরিমাণ 500 টাকা। সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 500 টাকা। সেকেন্ড জাবেদাটা মনে রাখবো অলওয়েজ, সেল যেই পক্ষ সেই পক্ষ হবে কস্ট অফ গুডস সোল্ড, সরি, সেল যেই পক্ষ সেই পক্ষে হবে অলওয়েজ মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আর বিপরীত পক্ষটা হবে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে সেলস ডেবিট পক্ষ, তাহলে সেলস এর পরিবর্তে নতুন নাম লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আর একটি কমন ওয়ার্ড কস্ট অফ গুডস সোল্ড, আরেকটি কমন ওয়ার্ড হলো কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট হবে। তাহলে আমাদের
সেলস রিটার্ন ডেবিট আছে, তাহলে সেলস যেই পক্ষ সেই পক্ষে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। সেলস নামটা না লিখে তার পরিবর্তে লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আর বিপরীত পক্ষ একটা কমন ওয়ার্ড কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্টের টাকা 400, আমরা কস্টের জাবেদা করছি এটি, তাহলে এই 400 টাকা। তাহলে এই বিক্রয় আর বিক্রয় ফেরতের সময় এইভাবেই দুটি জাবেদা হবে। আর তোমার বিক্রয় বার্তা অর্থাৎ সেলস ডিসকাউন্ট এন্ড ফ্রাইট আউট বিক্রয় পরিবহন, এটা পিরিয়ডিক্যালেও যা শিখেছি পারমিচুয়ালেও তাই, কোনো পরিবর্তন হবে না, একটি করে সেই জাবেদাটা হবে। তাহলে এটা মনে রাখো, প্রথম জাবেদাটা পিরিয়ডিক্যাল সিস্টেমে যা করি তাই, এটা পিরিয়ডিক্যাল সিস্টেমে জাবেদা করতাম যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। সেলস রিটার্নের পিরিয়ডিক্যাল সিস্টেমে এই জাবেদাটা করতাম যে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, শুধু একটা এক্সট্রা জাবেদা করতে হবে। পারমিচুয়াল সিস্টেম হলে এক্সট্রা একটা জাবেদা হবে এই কস্ট টাকাটার জন্য। তাহলে মনে রাখার কৌশল, সেলস পক্ষ যেটা মার্চেন্ডাইজ হবে সেইটা, আর বিপরীত পক্ষটাই হবে কস্ট অফ গুডস সোল্ড। এটা ইকুয়েশন চ্যাপ্টারেও কিন্তু খুব ইফেক্টিভ, এই এন্ট্রিটা দিয়ে ইকুয়েশনের অঙ্কটা ইম্পর্টেন্ট বেশি। তাহলে এই চ্যাপ্টার শিখে ফেললে ইকুয়েশন চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। এই হলো জাবেদার নিয়ম। এখন পরিবহন খরচ সম্পর্কে একটা কথা থাকে, এই পরিবহন খরচের কথাটা আমরা একটু গুরুত্ব সহকারে দেখব। এফওবি শিপিং পয়েন্ট, এফওবি শিপিং পয়েন্ট মানে হলো ফ্রাইট অন বোর্ড। এফওবি পূর্ণরূপ ফ্রাইট অন বোর্ড। শিপিং পয়েন্ট বলতে বোঝায় বোর্ড পর্যন্ত খরচ ক্রেতাই বহন করবে। তাহলে বোর্ড পর্যন্ত খরচ কে বহন করবে? ক্রেতা বহন করবে। যখন তুমি পণ্যটা ইম্পোর্ট করবা, আমদানি করবা, তখন জাহাজে করে আমদানি করা হয়, তো ক্রেতা, তাহলে এখানে যে ক্রয় করবে তাকেই নিয়ে আসতে হবে। আমি মনে করো ওয়ালটন কোম্পানির থেকে একটা ফ্রিজ ক্রয় করলাম, শিপিং পয়েন্ট যদি শর্ত বলা থাকে তাহলে মানে এখানে ক্রেতাই বহন করবে। অর্থাৎ আমি ওয়ালটন কোম্পানিতে ফ্রিজ ক্রয় করে ওই ফ্রিজটা আমি বাড়িতে নিয়ে আসবো, তো মাঝখানে যে পরিবহন খরচ এটা আমাকেই দিতে হবে, বিষয়টা এরকম। তাহলে শিপিং পয়েন্ট মানে ক্রেতা বহন করবে। তাহলে এফওবি শিপিং পয়েন্ট মানে পরিবহন খরচ ক্রেতা বহন করবে। ক্রেতা বহন করবে। তার মানে ক্রয়ের সময় শিপিং পয়েন্ট বলা থাকলে জাবেদা হবে। আর বিক্রয়ের সময় বলা থাকলে জাবেদা হবে না। আর বিক্রয় এর সময় বলা থাকলে, বিক্রয়ের সময় বলা থাকলে জাবেদা হবে না। আমি ক্রয় করলাম, তাহলে ক্রয়ের সময় শর্ত বললে এফওবি শিপিং পয়েন্ট, তাহলে আমি ক্রেতা পক্ষ, তাহলে পরিবহন করে আমাকে বহন করতে হবে। কিন্তু যদি এটা বিক্রয়ের সময় বলা থাকে এফওবি শিপিং পয়েন্ট, তাহলে এটা তো ক্রেতাই বহন করবে, তাহলে তখন বিক্রেতার বই, আমরা যখন ক্রয় করব তখন আমরা ক্রেতার বইতে হিসাব করছি। আর যদি বলা থাকে বিক্রয়ের গায়ে বলা থাকে শিপিং পয়েন্ট, তাহলে সেই ক্ষেত্রে বিক্রেতা তো বহন করবে না, এটা তো ক্রেতাকেই বহন করতে হবে। তাহলে বিক্রেতা হিসেবে যখন আমি কাজ করব তখন ওইটা জাবেদা তো আমার না, তাহলে তখন লিখে দেবো আমরা নো এন্ট্রি। অনেক সময় বলা থাকবে যে সেলস করা হলো, পরিবহন খরচ সম্পর্কে বলা থাকবে এফওবি শিপিং পয়েন্ট, এটা কনফিউশনে ফেলার জন্য দেওয়া থাকবে। তাহলে মনে রাখবে এটা থাকলে পরবর্তীতে পরিবহন সংক্রান্ত জাবেদা করতে বললে তো তার কোনো জাবেদা হবে না। তাহলে এফওবি শিপিং পয়েন্ট যদি বলা থাকে বিক্রয়ের সময়, তাহলে পরবর্তীতে পরিবহন খরচের জাবেদা করার সময় আমরা লিখব নো এন্ট্রি। আর যদি ক্রয়ের সময় বলা থাকে এফওবি শিপিং পয়েন্ট, তখন জাবেদাটা হবে ক্রয় পরিবহন, অর্থাৎ ফ্রাইট ইন পিরিয়ডিক্যাল সিস্টেমে যদি করি তাহলে ফ্রাইট ইন ডেবিট এন্ড ক্যাশ ক্রেডিট। আর যদি আমরা পারপেচুয়াল সিস্টেমে করে থাকি তাহলে সেটি হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট এন্ড ক্যাশ ক্রেডিট। এটি হলো পরিবহন খরচের একটা শর্ত। আরেকটা শর্ত হলো এফওবি ডেস্টিনেশন। এফওবি ডেস্টিনেশন সমান সমান পরিবহন খরচ
পরিবহন খরচ বিক্রেতা বহন করবে। এভাবে ডিস্টিংশন যদি বলা থাকে তাহলে পরিবহন খরচ বিক্রেতা বহন করবে, পরিবহন খরচ বিক্রেতা বহন করবে। তার মানে বিক্রয়ের সময় পরিবহনের জাবেদা হবে। তার মানে বিক্রয়ের সময় পরিবহনের জাবেদা হবে। তার মানে বিক্রয়ের সময় পরিবহন এর জাবেদা হবে, আর ক্রয়ের সময় জাবেদা হবে না। আর ক্রয়ের সময় জাবেদা হবে না। তাহলে যদি প্রশ্নে এভাবে শিপিং পয়েন্ট বলা থাকে তাহলে পরিবহন খরচ ক্রেতা বহন করে। তার মানে যখন আমরা ক্রয়ের সময় কথাটা পাবো তখন জাবেদা করব, আর ওই কথাটা শিপিং পয়েন্ট কথাটা যদি বিক্রয়ের গায়ে বলা থাকে আমরা বলবো নো এন্ট্রি। সেম ভাবে যদি এভাবে ডিস্টিংশন বলা থাকে তাহলে বিক্রেতা পরিবহন খরচটা বহন করবে। তাহলে বিক্রয়ের সময় এটি জাবেদা হবে, আর ক্রয়ের সময় যদি ডিস্টিংশন বলে শিপিং ক্রয়ের সময় বলতে হবে, আর বিক্রয়ের সময় ডিস্টিংশন বলা থাকবে। কিন্তু যদি এর উল্টো কথা বলা থাকে উল্টো সময় তাহলে জাবেদা হবে না। সহজ কথা। দেখো আমি সহজে যদি একটু বোঝাই এভাবে, এভাবে শিপিং পুরায় সময় যদি শিপিং বলে জাবেদা হবে। আর বিক্রয় যদি আমাদের এভাবে শিপিং কথাটা বিক্রয়ের সময় বলে জাবেদা হবে না। তাহলে শিপিং কথাটা ক্রয়ের সময় বললে জাবেদা হবে। এত কথা যা বুঝাইছি তার সার সংক্ষেপে হলো এমন, এভাবে শিপিং ফর ক্রয় এই সময় জাবেদা হবে, এভাবে বিক্রয়ের সময় যদি শিপিং পয়েন্টটা বলা থাকে তাহলে জাবেদা হবে না। সেম ভাবে এভাবে ডিস্টিংশন এটা বিক্রয় সমান জাবেদা হবে, আর ক্রয় সমান জাবেদা হবে না। তাহলে এভাবে শিপিং সমান যদি ক্রয় সমান জাবেদা হবে, আর এভাবে শিপিং কথাটা বিক্রয়ের সময় বললে জাবেদা হবে না। ডিস্টিংশন বিক্রয়ের সময় বললে জাবেদা হবে, ক্রয়ের সময় বললে জাবেদা হবে না। পুরো চ্যাপ্টারের এই কথাগুলো জানলেই আমরা পুরো চ্যাপ্টারের ম্যাথটা কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। তো লেখা শেষ হলে বলবা। ওকে, লেখা কমপ্লিট হয়েছে। আমরা সমাধানে আসছি। প্রবলেম 1, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। প্রবলেম 1 বলা হচ্ছে নিটল অটো সেলস ইউজ এ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তাহলে এখানে কোন সিস্টেমে অঙ্ক করতে হবে? পারপিচুয়াল সিস্টেমে। আমাদের এখানে রিকোয়ারমেন্টেও বলা আছে রিকোয়ার্ড জার্নালাইজ দ্য ট্রানজাকশনস ইউজিং এ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তাহলে সিস্টেমটা কি? পারপিচুয়াল। পারপিচুয়াল কথা মানে ক্রয় বিক্রয় নামটা লেখা যাবে না, ক্রয় রিলেটেড কোনো এন্ট্রি লেখা যাবে না, এর পরিবর্তিত নাম লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আর বিক্রয় এবং বিক্রয় ফেরতের সময় দুটি করে জাবেদা হবে, বিক্রয় এবং বিক্রয় ফেরতে দুটি জাবেদা হবে। এই হলো নিয়ম। তাহলে ক্রয় রিলেটেড কোনো এন্ট্রিতে ক্রয় নাম গুলো লেখা যাবে না, সব পরিবর্তিত নাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো, আর বিক্রয় ফেরতের সময় দুটি করে জাবেদা করব। এই হলো রুলস। তাহলে প্রশ্নটা বাকি অংশ পড়ি আমরা। অন 1 জুন 2013
the new car inventory records show total inventory of 1,44,00,000 consisting of following টোটাল ইনভেন্টরি মজুদ পণ্য আছে প্রতিষ্ঠানের মোট মজুদ পণ্যের পরিমাণ আছে 1,44,00,000 যেটি পি মডেলের 4টা কার আছে পি মডেলের 4টা কার আছে যার প্রতিটার মূল্য ইউনিট প্রাইস হলো 15 লাখ টাকা করে এখানে আছে আমাদের এটা 4 ভুল লিখছে এটা আছে আর মডেল যদি আমি বলি পি আর মডেল এটা টোটালি ভুল হইছে এটা পি এইটাতে হবে কিউ এটাতে হবে আর পি কিউ আর তাহলে কিউ মডেলের 3টা কার আছে যার পার পিসের মূল্য 16 লাখ টাকা আর মডেলের 2টা কার আছে যার 18 লাখ টাকা মূল্য এখন বলছে ডিউরিং জুন দ্য ফলোইং পারচেজ এন্ড সেলস আর মেড অন অ্যাকাউন্ট এই যে অন অ্যাকাউন্ট মানে বাকিতে সমস্ত লেনদেন বাকিতে হয়েছে ডিউরিং জুন মাসে ফলোইং পারচেজ এন্ড সেলস সকল ক্রয় এবং বিক্রয় ওয়ার মেড অন অ্যাকাউন্ট সকল ক্রয় বিক্রয় বাকিতে হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট কথা সকল ক্রয় এবং বিক্রয়টা বাকিতে হয়েছে এই কথাটা যে মিস্টেক করবে এইজন্য পুরো ম্যাথটা প্রশ্নটা সুন্দর করে পড়ে নেবা তা নাহলে কথা কিন্তু মিস্টেক হয়ে যাবে তাহলে যদি কেউ এই লাইনটা পড়তে মিস্টেক করে অন অ্যাকাউন্ট কথাটা পড়তে মিস্টেক করে সে অঙ্কগুলো ভুল করবে তাহলে অন অ্যাকাউন্ট মানে বাকিতে এখানে যত লেনদেন আছে 28 তারিখ পর্যন্ত সব বাকির ঘটনা তাহলে 5 তারিখ জুনের 5 পারচেজ 3 পি কার ফর টাকা 15 লাখ ইস মানে প্রতিটা তাহলে পারচেজ করা হচ্ছে 3 পি কার্ডস ফর 15 লাখ টাকা ইস প্রতিটা 15 লাখ টাকা করে তাহলে আমরা যদি পারচেজ করি তাহলে পারচেজ নরমালি পিরিয়ডিক্যালি কি করতাম পুরাই করছি তাহলে পারচেজ করছি ব্যয় বাড়ছে তাহলে আমরা বলতাম পারচেজ ডেবিট অন অ্যাকাউন্ট বাকিতে পুরাই বাকিতে হলে আমি পুরাই করেছি তো বাকিতে করেছি তাহলে আমার কাছে কেউ টাকা পাবে তাহলে কেউ আমার কাছে পাবে মানে এটা আমার জন্য দায় তাহলে পাওনাদার আমার কাছে টাকা পাবে তাহলে অ্যাকাউন্টস পেয়েবল দায় বাড়ছে দায় ক্রেডিট হয় তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হতো ক্রেডিট যদি আমরা এটা পিরিয়ডিক্যালি করতাম কিন্তু অঙ্কটা সিস্টেম জার্নালাইজ দ্য ট্রানজাকশন ইউজিং পারপিচুয়াল সিস্টেম তাহলে পারপিচুয়াল সিস্টেমে জাবেদাটা কি হবে আমরা জানি পারপিচুয়াল সিস্টেমে জাবেদা হবে এই পারচেজ নামটা লেখা যাবে না এর পরিবর্তে লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্রেডিট পক্ষ কোনো সমস্যা না বাকিতে ক্রয় করেছি অ্যাকাউন্টস পেয়েবল হবে ক্রেডিট তাহলে প্রবলেম 1 আমরা সব কেটে যদি করি প্রবলেম 1 journal entries perpetual system date accounts title reference debit টাকা ক্রেডিট টাকা তাহলে জার্নাল এন্ট্রিজ পারপিচুয়াল সিস্টেমে করব আমরা তাহলে প্রথমেই ঘটনাটা ঘটেছে জুনের 5 তারিখে পারচেজ করেছি 15 লাখ টাকা প্রতিটার মূল্য তাহলে জুন 5 মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট বাকিতে করেছি তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হবে ক্রেডিট সংক্ষেপে লিখলাম পরীক্ষায় কিন্তু পূর্ণরূপ লিখবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি পুরো বানান করে লিখবা অ্যাকাউন্টস পেয়েবল পুরো বানান করে লিখবা তাহলে জাবেদা যা কারণ তাই টু record purchase on account to record purchase on account to record purchase on account বাকিতে ক্রয় to record purchase on account বাকিতে ক্রয় তাহলে আমরা 15 লাখ টাকা ইজ প্রতিটার মূল্য তাহলে আমরা ক্রয় করছি কয়টা কার তাহলে বলা আছে দেখো প্রশ্নে 5 তারিখের ঘটনা পারচেজ 3টা ইজ মানে প্রতিটার মূল্য 15 লাখ টাকা করে তাহলে 15 লাখ ইনটু 3 3 15 45 লাখ তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 45 লাখ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট এন্ড অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 45 লাখ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ফর 45 লাখ টু রেকর্ড পারচেজ অন অ্যাকাউন্ট বাকিতে ক্রয় 7 তারিখ কোন তারিখে যদি বুঝতে প্রবলেম হয় তাহলে একটু বলবা না বুঝলে সাথে সাথে বলবা সোল্ড বিক্রয় 2 পি কার
তাহলে বিক্রয় করছো দুইটা পি কার ফর টাকা 18,20,000। তাহলে পি কার ক্রয় করেছি কত 15 লাখ টাকা দিয়ে, এটাকে বলা হয় সেই কস্ট প্রাইস। বিক্রয়ের গায়ে যে দুটি মূল্য দিয়ে আমি অঙ্ক বোঝালাম, এই সেই কস্ট প্রাইসটা 15 লাখ। এই যে 18,20,000 মনে করে এর গায়ে এমন লেখা আছে পার প্রতিটার মূল্য 15 লাখ, যার কস্ট প্রাইস 15 লাখ। বিষয়টা এরকম, আমরা কোন কার বিক্রয় করছি পি কার, তাহলে পি কার যে মূল্যে ক্রয় করলাম এটাই তো কস্ট প্রাইস, তাই না? যে মূল্যে ক্রয় করলাম এটাই কস্ট প্রাইস। তাহলে আমরা বিক্রয় করছি টু পি কার, দুইটা পি কার। তাহলে বিক্রয় সোল্ড সব বাকিতে অন অ্যাকাউন্ট। তাহলে বাকিতে বিক্রয় করলাম, তাহলে আমরা কারোর কাছে টাকা পাবো। এখন বাকিতে বিক্রয় করেছি ফর কারোর কাছে টাকা পাবো মানে প্রাপ্য, প্রাপ্য ফর সম্পদ বাড়ছে। তাহলে যার কাছে পাবো সে কে? দেনাদার, অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে দেনাদার সম্পদ বাড়ছে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, এন্ড বিক্রয় করলে তো আয় বাড়ছে, সেলস ক্রেডিট। বিক্রয় করলে আয় বাড়ছে, সেলস ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। যাদের অ্যাকাউন্টস পেয়েবল আর অ্যাকাউন্ট রিসিভেবল এ প্রবলেম হয় তারা মুখস্থ করে নিও, ব্যয় এবং পারচেজ মানে অ্যাকাউন্টস পেয়েবল, আর বিক্রয় এবং আয় মানে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে বিক্রয় এবং আয় বাকি হলে নাম একটি পক্ষ হবে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে যাবে হবে 7 তারিখে দুটি, বিক্রয় এবং বিক্রয় ফেরতের সময় দুটি করে যাবে হয় 7 তারিখ। সাত তারিখে দুটি যাবে হবে, প্রথমে বাকিতে বিক্রয়, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। তাহলে বাকিতে বিক্রয় করছি আমরা, তাহলে রেকর্ড টু রেকর্ড সেলস অন অ্যাকাউন্ট, সেলস অন অ্যাকাউন্ট। তাহলে বাকিতে বিক্রয়ের জাবেদা হলো দুটি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। তাহলে আমরা প্রতি পিস বিক্রয় করছি কত করে? 7 তারিখ 18,20,000, প্রতিটার মূল্য ইজ প্রতিটা 18,20,000 ইনটু 2 কার, তাহলে ইনটু 2 18,20,000 ইনটু 2, তাহলে 18 দুগুণে 36,40,000, 36,40,000, 36,40,000 টাকা বিক্রয় করছি আমরা দুটি ফর 36,40,000। তাহলে বিক্রয়ের সময় কয়টি জাবেদা হয় জানি? পারপেচুয়াল সিস্টেমে দুটি, প্রথমটা সিম্পল, দ্বিতীয়টা কস্টের জাবেদা। তাহলে কস্টের জাবেদা মনে রাখার কৌশল শিখালাম, সেলস যে পক্ষ, ইনভেন্টরিটা হবে সেই পক্ষ, সেলস ক্রেডিট পক্ষ। তাহলে ইনভেন্টরিটা হবে ক্রেডিট, আর কমন ওয়ার্ড একটি, তাহলে ডেবিট পক্ষ হবে কস্ট অফ গুডস সোল্ড। কস্টের জাবেদা, তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি মার্চেন্ডাইজ ইনভেন্টরি, সেলস এর পরিবর্তে নাম লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে এর কস্ট প্রাইস কত? দেখো আমরা এখানে পি কার বিক্রয় করছি, তাহলে পি কার ক্রয় করছি কত করে? 15 লাখ টাকা করে। তাহলে এটি হলো আমাদের কস্ট প্রাইস, এটি হলো কস্ট প্রাইস। তাহলে 15 লাখ ইনটু 2টা, তাহলে ইনটু 2, 15 দুগুণে 30 লাখ। ওকে, এই পুরো ম্যাথটাই এই ক্রয় আর বিক্রয় নিয়ে সাজানো, এই পুরো ম্যাথটাই ক্রয় এবং বিক্রয় নিয়ে সাজানো। যদি তোমরা এই 5 তারিখ আর 7 তারিখটা বুঝতে পারো তাহলে পুরো চ্যাপ্টারটাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, 13 তারিখ দেখো, পারচেজ করছি টু আর কার 18 লাখ ইস, প্রতিটার মূল্য 18 লাখ টাকা করে। তাহলে আমরা পারচেজ করছি দুইটা 18 লাখ করে, তাহলে 5 তারিখে যে জাবেদা 13 তারিখে সেই একই জাবেদা, তাহলে শুধুমাত্র টাকার ফিগার পরিবর্তন হবে। তাহলে দুইটা কিনছি, তাহলে 18 লাখ ইনটু দুইটা কিনছি, তাহলে 2, তাহলে আমাদের জাবেদা হবে 5 তারিখে, আমি এখন চেঞ্জ করে দিব, তাহলে এখন হয়ে যাবে আমাদের 13 তারিখ, 5 তারিখ হয়ে যাবে 13 তারিখ। সেম জাবেদা পারচেজ করছি, তাহলে পারচেজ ক্রয় করলে তো ক্রয় ব্যয় বাড়লে ডেবিট হয়, তাহলে পারচেজ ডেবিট হয়, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কিন্তু এই পারচেজ নামটা না লিখে যেহেতু পারপেচুয়াল সিস্টেম, তাই মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। টাকা লিখবো 18 লাখ করে, ক্রয় মূল্য 18 লাখ, আর ক্রয় করছি দুইটা, তাহলে 18 লাখ ইনটু 2, 18 দুগুণে 36 লাখ, 18 দুগুণে 36 লাখ।
তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 36 লাখ। বুঝছো? 13 তারিখ। ওকে, 17 তারিখ আবার বলছে সোল্ড 1 পি কার বিক্রয় করছো, তাহলে পি কারের ক্রয় মূল্য কিন্তু 15 লাখই আছে, তাহলে 1 একটি বিক্রয় করছে। তাহলে 7 তারিখে যে জাবেদা করছি 17 তারিখে সেম জাবেদা, শুধু টাকার পরিমাণ 18,50,000 লিখতে হবে। তাহলে আমরা লিখবো এখন বিক্রয় দুটি জাবেদা, তাহলে লিখো তারিখ 17 তারিখ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, টাকার পরিমাণ শুধু চেঞ্জ হবে 18,50,000 ইনটু 80। তাহলে বিক্রয় করছি, তাহলে বিক্রয় দুটি যাবে না, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 18,50,000 ইনটু 80, তাহলে টাকার পরিমাণ হবে 18,50,000, মোট পরিমাণ 18,50,000। তাহলে বিক্রয় দুটি যাবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 18,50,000। সেম সেকেন্ড যাবে হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, সেলস যেই পক্ষ, মার্চেন্ডাইজ হবে সেই পক্ষ, তাহলে 80। পি কারের কস্ট প্রাইস 15 লাখ, তাহলে 15 লাখ ইনটু 80, তাহলে মোট 15 লাখ টাকা। ওকে, বিশ তারিখ পারচেজ টু কিউ কার 16 লাখ, প্রতিটার মূল্য 16 লাখ। তাহলে 20 তারিখ সেম ভাবে লিখে দাও, 20 তারিখ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, পারচেজ করছো, ক্রয় করছো, তাহলে মার্চেন্ডাইজ ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, তাহলে টু কার 16 লাখ, তাহলে 16 লাখ 2 ইনটু 2, 16 দুগুণে 32 লাখ, তাহলে মোট মার্ট 32 লাখ। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 32 লাখ। ওকে, তাহলে 20 তারিখ কমপ্লিট হলো। 22 তারিখ রিটার্ন 1 কিউ কার পারচেজ অন জুন 20, তাহলে জুন 20 তারিখে যেটা পারচেজ করেছিলাম 16 লাখ টাকা, 1 ক্রেডিট যেটা বাকি থাকে, তাহলে বলা হচ্ছে রিটার্ন 1 কিউ কার পারচেজ অন জুন 20, তাহলে এই যে জুন 20 তারিখে আমরা পারচেজ করলাম কিউ কার, এটা এখন রিটার্ন, তাহলে পারচেজ রিটার্ন, পারচেজের উল্টা যাবে, পারচেজ যা হয় পারচেজ রিটার্ন হলে যেহেতু পারচেজের বিপরীত হিসাব, তাহলে এটি উল্টো যাবে না। তাহলে এখন জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পারচেজ রিটার্ন ক্রেডিট, কিন্তু পারচেজ রিটার্ন নামটা লেখা যাবে না, পরিবর্তে লিখতে হবে অ্যাকাউন্টস পারচেজ রিটার্নের পরিবর্তে লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে জাবেদা হবে 22 তারিখ অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, হওয়ার কথা ছিল পারচেজ রিটার্ন ক্রেডিট, সেই পারচেজ রিটার্ন নামটা না লিখে লিখতে হবে এখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, পারচেজ নামে কোনো হিসাব হবে না। তাহলে 1 80 16 লাখ টাকা, তাহলে মোট ভ্যালু 16 লাখ ইনটু 1 ইকুয়াল টু 16 লাখ। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট এন্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট ফর 16 লাখ। 24 তারিখ সোল্ড বিক্রয় 3 আর কার, তাহলে 3টা আর কার বিক্রয় করছি 24 লাখ টাকা, প্রতিটার মূল্য 24 লাখ। তাহলে আমরা বিক্রয় করছি আর কার, তাহলে বিক্রয় করছি কয়টা? 3টা। তাহলে 24 তারিখ বিক্রয় জাবেদা হবে আমরা জানি দুটি। প্রথমে বিক্রয় করলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এন্ড সেলস ক্রেডিট, তাহলে বিক্রয় করছি কত করে? 24 লাখ, 3টা, তাহলে 24 লাখ ইনটু 3, তাহলে 24 গুণে 48 72 লাখ। তাহলে এখানে পরিমাণ হবে 72 লাখ। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 72 লাখ। সেকেন্ড জাবেদা কস্টের জাবেদা, মানে কস্টের জাবেদা মনে একটা কৌশল, সেলস ক্রেডিট ইনভেন্টরি হবে ক্রেডিট, কমন ওয়ার্ডটা হলো কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। মানে আর কার, মানে আর কারের ক্রয় মূল্য কত করে ছিল দেখে আসো, এই যে আর কার পারচেজ করেছিলাম 18 লাখ টাকা করে, তাহলে এখানে টাকা হবে 18 লাখ ইনটু 3, আচ্ছা 24 লাখ ইনটু 3 বলে কত আসে?
72 18 ইনটু 3 তাহলে 54 লাখ। এখানে পরিমাণটা হলো 54 লাখ। তাহলে কস্টের জাবেদা ফর 54 লাখ। 24 তারিখ কমপ্লিট হলো। 28 তারিখ সোল্ড 1 কিউ কার 21 লাখ। তাহলে কিউ কার বিক্রয় করছে এখন 21 লাখ। তাহলে 24 তারিখে যে জাবেদা 28 তারিখে সেম জাবেদা, শুধু টাকার ফিগার চেঞ্জ হবে। 28 তারিখে সেম জাবেদা, শুধুমাত্র টাকার ফিগারটা চেঞ্জ হয়ে যাবে। 28 তারিখ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, টাকার ফিগারটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। তাহলে আমরা বিক্রয় করছি কয়টা? কিউ কার 21 লাখ টাকা 180। তাহলে 21 লাখ গুণ 1 সমান 21 লাখ। 21 লাখ কস্টের যাবে না। তাহলে আমরা কিউ কার বিক্রয় করছি, তাহলে কিউ কারের ক্রয় মূল্য পারচেজ প্রাইস ছিল 16 লাখ টাকা। তাহলে এখানে কস্টিং হবে 16 লাখ। 16 লাখ ইনটু একটা আর 16 লাখ টোটাল 16 লাখ। ওকে, তাহলে আশা করি প্রবলেম এক ক্লিয়ার সবার কাছে। প্রবলেম 2 নাম্বার সেম অঙ্ক, প্রবলেম 2 নাম্বারটা সেম অঙ্ক, এটি হোমওয়ার্ক থাকবে। প্রবলেম 2 সেম অঙ্ক, পারপেচুয়াল সিস্টেমে জাবেদা করো, শুধু টাকার পরিমাণ একটু কম আছে। 30,000 আছে একারের মূল্য, এইভাবে 36,436, এইভাবে একইভাবে এখানেও অল মেড অন অ্যাকাউন্ট হয়েছে, সকল ঘটনায় বাকিতে হয়েছে। ডিউরিং জুন ফলোইং পারচেজ এন্ড সেলস আর মেড অন অ্যাকাউন্ট বাকিতে। তাহলে 2 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে, অবশ্যই হোমওয়ার্ক করবা। অঙ্কগুলো ধারাবাহিকভাবে সব কমপ্লিট করে দিব। এটা সেম টাইপের ম্যাথ, যার কারণে হোমওয়ার্কটা দিলাম। হোমওয়ার্কটা করলে আশা করি পারচেজ এন্ড সেলস এর জাবেদাটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।